ছাড়ো প্লিজ। তুমি কে? যদি বলি আমি তোমার আজকে রাতের স্বপ্ন, বিশ্বাস করবে? আমি দুঃস্বপ্ন দেখতে চাই না, প্লিজ এখান থেকে যাও। তুমি ভুল রুমে এসেছো। ভুল না, 14টা বছর ধরে যে ভুলটা করে এসেছি, আজ রাতে সেটা শোধরাতে এসেছি। আর কোনো ভুল নয়। 14 বছর? কি বলছো এসব? আর তুমি আমার উপরে এইভাবে শুয়ে থাকার সাহস কোথায় পেলে? তাহলে সরিয়ে দিচ্ছ না কেন? আমি তো তোমাকে চিনিই না। শাহিন মারিয়ার গালে আলতো করে হাত বুলিয়ে বলে। এখনো চেনোনি? এখনো চেনোনি? তাহলে চেনার সুযোগটা তো দিতে হবে, তাই না? নাম দিয়ে কি হবে? এসো না, আজ রাতে আমরা অন্যভাবে পরিচিত হই। এ- এটা এটা পাগলামি। তুমি মাতাল। তুমি জানো না তুমি কি করছো। আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। আমি তোমাকে চাই, এই মুহূর্তে, এইখানে। আমার চিৎকার করতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। শাহিন মারিয়ার ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এসে বলে। তাহলে করছো না কেন? তোমাকে কে আটকাচ্ছে? তোমার চোখের এই ভয়, নাকি তোমার ভেতরের এই উত্তেজনা? আমার আমার কোনো উত্তেজনা হচ্ছে না। মিথ্যা। তোমার হৃৎপিণ্ডের শব্দ আমি শুনতে পাচ্ছি। এটা কি শুধু ভয় পাওয়ার শব্দ, নাকি আমার স্পর্শ পাওয়ার অপেক্ষায় থাকা এক নারীর শব্দ? তুমি তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। শাহিন তার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলে। সীমা তো আজ রাতেই ভাঙবো বলে এসেছি ম্যাডাম। তুমি কি তৈরি আমার সাথে সেই সীমাটা পার করার জন্য? না। শাহিন আবারও গভীর করে চুমু খেয়ে বলে। তোমার ঠোঁট কিন্তু অন্য কথা বলছে, সেও চায়। প্লিজ আর কাছে এসো না। থামো। চলে যাও এখান থেকে। যেতে তো আসেনি। এই যে দেখো, তোমার ঠোঁট কামড়াচ্ছি, কিন্তু তুমি তোমার ঠোঁট না সরিয়ে আমার সাথে তাল মেলাচ্ছ। আরে, এসেছি তো থেকে যেতে। তোমার নিঃশ্বাসে, তোমার শরীরের প্রতিটি ভাঁজে, তোমার আত্মায়। তুমি তুমি একটা শয়তান। শুধু আজকে, শুধু আজকের রাতের জন্য না হয় আমি তোমার শয়তানি হলাম, আর তুমি, তুমি হবে আমার সেই শয়তানের একমাত্র পরী। মারিয়া শাহিনের বুকে মুখ লুকিয়ে প্রায় আত্মসমর্পণ করে বলে। এরপরে কি হবে? পরের কথা পরে, বর্তমানটা খুব সুন্দর, তাই না? এসো, এই সুন্দর বর্তমানটাকেই আমরা আরো একটু সুন্দর করি। না, এটা ঠিক হচ্ছে না। আমি তোমাকে চিনি না। পরিচয় তো হয়েই যাবে, রাত তো এখনো অনেক বাকি ম্যাডাম। ম্যাডাম শব্দটা মারিয়ার কানে কেমন যেন অদ্ভুতভাবে বাজল, কিন্তু তখন আর কিছু ভাবার মতো অবস্থায় সে ছিল না। ছেলেটার আকর্ষণ ছিল চুম্বকের মতো, যা তাকে নিজের দিকে টেনে নিয়েছিল। শাহিনের ঠোঁট নেমে এলো মারিয়ার ঠোঁটের উপর, প্রথমে আলতো করে, তারপর ধীরে ধীরে সেই চুম্বন হয়ে উঠল আরও গভীর, আরও আগ্রাসী। মারিয়া প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরক্ষণে সেও সাড়া দিল। তার ভিতর জমে থাকা সব কষ্ট, সব যন্ত্রণা যেন এই উত্তেজনার আগুনেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। ঘরের তাপমাত্রা বাড়তে লাগলো। বাহিরের সমুদ্রের গর্জনের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল তাদের হৃৎপিণ্ডের শব্দ। পোশাকের বাতাস সরে গিয়ে এক হয়ে গেল দুটো শরীর। প্রতিটা স্পর্শ ছিল নতুন, প্রতিটা অনুভূতি ছিল তীব্র। মারিয়া আত্মসমর্পণ করল এক অচেনা পুরুষের কাছে, এক এমন রাতে যা হওয়ার কথা ছিল তার একাকিত্ব কাটানোর রাতে। এভাবেই রাত কেটে ভোরের আলো ফুটেছে। জানালার পর্দা ভেদ করে আসা প্রথম আলোটা এসে পড়েছে মারিয়ার মুখে। সে ধীরে ধীরে চোখ খুলল। রাতে সেই তীব্র নেশা, সেই উত্তেজনা এখন আর নেই। যা আছে তা হলো এক হিমশীতল বাস্তবতা। সে তার পাশে তাকালো। অচেনা সেই যুবকটি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ভোরের আলোয় তার মুখটা আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ও মাই গড! এ তো একটা বাচ্চা ছেলে। আমি আমি কি করেছি? ছেলেটার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে মারিয়ার মাথা ঘুরতে লাগলো। তার বয়স বড়জোর 19 বা 20 হবে, আর মারিয়া নিজে 28। তীব্র অপরাধ বোধে তার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই শাহিনের ঘুমটা ভেঙে গেল। সে আড়মোড়া ভেঙে চোখ খুলল। ঘুম জড়ানো চোখে সে তার পাশে শুয়ে থাকা অনিন্দ সুন্দরী মহিলাটিকে দেখল। রাতের আবছা আলোয় যাকে তার কাছে রহস্যময়ী মনে হয়েছিল, সকালের আলোয় তাকে দেখাচ্ছে আরও বেশি আকর্ষণীয়।
কিন্তু পরিষ্কারভাবে বয়সে অনেক বড়। শাহিন মনে মনে বলে, শিট, এই তো দেখি আমার চেয়ে অনেক সিনিয়র। বন্ধুরা দেখলে তো আমাকে মেরেই ফেলবে। দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল। তারপর একসাথে চিৎকার করে উঠল। তুমি কে? শাহিন বিছানা থেকে লাফ দিয়ে নেমে বলে, আপনি আপনি কে? আর আমি আমি এখানে কি করছি? মারিয়া দ্রুত গায়ে চাদর জড়িয়ে বলে, এই প্রশ্নটা তো আমার তোমাকে করার কথা। তুমি আমার রুমে কিভাবে ঢুকলে? অসভ্য ছেলে কোথাকার। আপনার রুম? এটা তো 302 নাম্বার রুম, তাই না? আমার বন্ধু তো আমাকে এই রুম নাম্বারই দিয়েছিল। ইডিয়েট, এটা 402 নাম্বার রুম। তুমি কি মাতাল অবস্থায় ফ্লোরও গুলিয়ে ফেলেছিলে? 402 সংখ্যাটা শোনার সাথে সাথে শাহিনের মাথা ঘুরে গেল। সে বুঝতে পারল সে কত বড় একটা ভুল করে ফেলেছে। ও শিট, তার মানে আপনি আপনি সেই মেয়েটা নন? কোন মেয়েটা? কিসের কথা বলছো তুমি? আর তুমি আমাকে ম্যাডাম বলছিলে কেন? না, মানে আমি তা আসলে। শাহিন তার বন্ধুদের সাথে করা সেই ভয়ঙ্কর চ্যালেঞ্জের কথা আর বলতে পারল না। আমি পুলিশ ডাকছি। তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকেছো, আমাকে হ্যারাস করেছো। আমি তোমাকে জেলে পাঠাবো। না না, প্লিজ পুলিশ ডাকবেন না। দেখুন, যা হয়েছে তা একটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। আমিও মাতাল ছিলাম, আর আপনিও তো আমাকে বাধা দেননি। হোয়াট? তুমি বলতে চাইছো দোষটা আমার? তোমার মতো একটা পিচ্ছি ছেলের সাথে? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। পিচ্চি ছেলে কথাটা শাহিনের পৌরসে গিয়ে লাগলো। পিচ্ছি হতে পারে, কিন্তু রাতের পারফরমেন্স কিন্তু পিচ্ছিদের মতো ছিল না, তাই না ম্যাডাম? শাহিনের এই নির্লজ্জ কথায় মারিয়া হতবাক হয়ে গেল। সে হাতের কাছে থাকা পানির জগটা তুলে শাহিনের দিকে ছুঁড়ে মারল। শাহিন কোনো মতে মাথা বাঁচিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। এই হলো গল্পের নায়ক শাহিন আহমেদ আর নায়িকা মারিয়া। পরিচয়টা আপাতত এই পর্যন্তই। গল্পের সাথে থাকলে সবটাই বুঝতে পারবেন। দর্শক, চলুন আপনাদেরকে আসল ঘটনাটা বুঝিয়ে দিই ছোট একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। ঘটনা শুরু হয়েছিল গতকাল সন্ধ্যায়। স্থান কক্সবাজারের সিফল বিচ রিসর্ট। একটি পেন্টহাউস স্যুট। সময় গভীর রাত। রিসর্টের পুল সাইডে চলছিল এক উদ্দাম পার্টি। কান ফাটানো মিউজিক, নিয়ন আলোর ঝলকানি আর তরুণ তরুণীদের উচ্ছল উল্লাস। এই পার্টির মধ্যমণি হয়ে বসে আছে 19 বছর বয়সী শাহিন আহমেদ। তার পরনে হাওয়াইন শার্ট, চোখে সানগ্লাস, ঠোঁটের কোণে এক বখাটে হাসি। সে তার বন্ধুদের সাথে এক প্রকার গেমে এইমাত্র জিতেছে। শাহিনের এক বখাটে বন্ধু শাকির বলে, শালা, তুই তো দেখি পাকা জোয়ারি। বল, আজ ট্রিট কি দিবি? যা চাস তাই। আজ রাতে পুরো রিসোর্ট আমার। আরেক বন্ধু রাফি বলে, টাকা পয়সার ট্রিট তো রোজই হয়, আজ অন্য কিছু হোক, একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? বল, কি চ্যালেঞ্জ? এই শাহিন আহমেদ কোনো চ্যালেঞ্জ হারে না। দেখ, এই রিসোর্টে আজ অনেক নতুন গেস্ট এসেছে। তোর চ্যালেঞ্জ হলো আজকের রাতের মধ্যে এই রিসোর্টের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে হট কোনো অচেনা মেয়ের সাথে, ইউ নো হোয়াট আই মিন। শাকিলের কথায় সবাই একসাথে হেসে উঠল। ডান, শুধু মেয়েটার রুম নাম্বারটা জোগাড় করে দে, বাকিটা আমি দেখে নেব। একই সময় অন্যদিকে রিসোর্টের এক কোনায় রেস্টুরেন্টের ব্যালকনিতে একা বসেছিল মারিয়া। 28 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। তার সামনেই ওয়াইনের গ্লাস, কিন্তু তার দৃষ্টি স্থির হয়ে আছে উত্তাল সমুদ্রের দিকে। সে ফোনে তার বান্ধবী নীলাকে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি নীলা। জাস্ট একটু একা থাকতে চেয়েছিলাম। রাশিদের সাথে ব্রেকআপটা এখনো মেনে নিতে পারছি না। আমি জানি দোস্ত, কিন্তু এভাবে একা একা মন খারাপ করে থাকিস না। এনজয় কর, তুই সুন্দরী, সাকসেসফুল। একটা রাশেদের জন্য জীবনটা এভাবে নষ্ট করে ফেলবি? চেষ্টা করছি। ফোনটা রেখে মারিয়া ওয়াইনের গ্লাসে চুমুক দিল। তার চোখ দুটো ছলছল করছিল। এই ছিল আসল ঘটনা। সে কথা মতোই শাহিন ভুল রুমে ঢুকে গিয়েছিল। আর অপ্রত্যাশিত ঘটনা ঘটে গিয়েছিল গত রাতে। মারিয়া সেই সময় তার কষ্ট বলার জন্যই সেরকম একটা কাজে অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে গিয়েছিল। চলুন এবার বাস্তবে ফেরা যাক। শাহিন ওয়াশরুমের ভিতরে। বাইরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মারিয়া। তার হাতে তখনও ধরা অর্ধেক খালি পানির জগ।
তার সারা শরীর কাঁপছিল রাগে, অপমানে আর তীব্র এক অপরাধ বোধে। নিজে নিজেই ফিসফিস করে বলে, কি করলাম আমি এটা? কি করলাম একটা পিচ্চি ছেলের সাথে, যে আমাকেই আবার অপমান করে গেল? ছি মারিয়া, ছি। সে দ্রুত বিছানার চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিল। শাহিন ওয়াশরুমের ভিতর থেকে বলে, হ্যালো ম্যাডাম, চলে গেছেন নাকি? হ্যালো ম্যাডাম, চলে গেছেন নাকি আছেন? দয়া করে আপনার কামানের গোলাবর্ষণ যদি শেষ হয়ে থাকে তাহলে আমি কি আমার কাপড়গুলো পেতে পারি? চুপ, একটা কথাও বলবে না। তোমার জামা কাপড় আমি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি, তুলে নাও। কি মাথা খারাপ আপনার? এটা 40 তালা, এখান থেকে ছুঁড়ে ফেললে আমাকে তো আন্ডারওয়্যার পরে লবি দিয়ে হেঁটে যেতে হবে। প্লিজ একটু দয়া করুন। দয়া? তোমার মতো একটা অসভ্য নির্লজ্জ ছেলের উপর আমার কোনো দয়া নেই। নির্লজ্জ আমি একা? রাতে তো আপনিও কম যাননি, তখন তো পিছিয়ে ছিলে বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারতেন। শাট আপ, আই সেড শাট আপ। মারিয়া রাগে গজগজ করতে করতে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শাহিনের শার্ট প্যান্ট তুলে দরজার কাছে রাখলো। দরজার বাইরে রেখেছি, 5 মিনিটের মধ্যে তুমি এখান থেকে বের হবে। আমি চোখ বন্ধ করে আছি। 5 মিনিট? আপনি কি ভাবছেন আমি এখানে পারফিউম রেখে 5 মিনিট? আপনি কি ভাবছেন আমি এখানে পারফিউম মেখে রেডি হব? জাস্ট 1 মিনিট দিন। মারিয়া দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার মনে হয়েছিল এই বুঝি সে জ্ঞান হারিয়ে ফেলবে। 1 মিনিট পর ওয়াশরুমের দরজাটা সাবধানে খুলল। শাহিন দ্রুত তার পোশাক পরে নিয়েছে। তার ভেজা চুলে সকালের রোদ পড়ে চিকচিক করছে। রাতে সে মাতাল আগ্রাসী রূপটা এখন আর নেই। এখন তাকে দেখাচ্ছে নিতান্ত এক তরুণ, কিছুটা বিব্রত, কিছুটা ভীত। ইয়ে, আমি আমি তাহলে এখন যাই? যাওয়ার আগে তোমার নামটা বলে যাও, যদি ভবিষ্যতে তোমার নামে পুলিশে অভিযোগ করার প্রয়োজন হয়। পুলিশ? দেখুন, যা হয়েছে তা আমাদের দুজনের সম্মতিতেই হয়েছে, এখানে পুলিশের কি কাজ? নাম? মারিয়ার কণ্ঠস্বরে এমন কিছু একটা ছিল যা শাহিনকে আর তর্ক করার সাহস দিল না। শাহিন। শাহিন শাহিন আহমেদ। বয়স কত? 19। 19। সংখ্যাটা শোনার সাথে সাথে মারিয়া আবারও চোখ বন্ধ করে ফেলল। তার মনে হলো কেউ যেন তার গালের সজোরে একটা চড় মেরেছে। সে একজন 28 বছর বয়সী মহিলা, আর ছেলেটার বয়স মাত্র 19। গেট আউট, জাস্ট গেট আউট ফ্রম মাই হাউস। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু আপনার নামটা? তোমার সেটা জানার কোনো প্রয়োজন নেই, আর আশা করি আমাদের জীবনে আর কোনো দিনও দেখা হবে না। শাহিন দরজার দিকে পিছিয়ে যেতে যেতে একটা শুকনো হাসি দিয়ে পড়ল, ইনশাল্লাহ আমিও সেই দোয়াই করছি, জীবনে যতদিন বেঁচে থাকি আপনার সাথে যেন দেখা না হয় আর। শাহিন প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সে এমনভাবে পালাচ্ছিল যেন কোনো অপরাধ করে ধরা পড়ার পর পালাচ্ছে। শাহিন চলে যাবার পর মারিয়া ধপ করে বিছানার উপর বসে পড়ল। তার সব শক্তি যেন শেষ হয়ে গেছে। শাহিন আহমেদ, 19 বছর বয়স। ও গড, আমি কি করে এত একটা বড় ভুল করতে পারলাম? রাশেদের উপর রাগ দেখে আমি নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম। সে কান্নায় ভেঙে পড়ল। তার এই ছুটিটা হওয়ার কথা ছিল নিজেকে খুঁজে পাওয়ার, যন্ত্রণা ভোলার, কিন্তু এখন এই ছুটিটাই তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে রইল। 1 সপ্তাহ পর ঢাকা। মারিয়ার নতুন কর্মস্থল ইম্পেরিয়াল ইউনিভার্সিটি। কক্সবাজারের সেই দুঃস্বপ্নের স্মৃতি ভুলে মারিয়া তার নতুন জীবনে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল। সে দেশের অন্যতম সেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগ দিয়েছে। আজ তার প্রথম ক্লাস। ডিপার্টমেন্টের হেড তাকে প্রথম বর্ষের সবচেয়ে বিশৃঙ্খল সেকশনটার দায়িত্ব দিয়েছেন। তার কঠোর ব্যক্তিত্বের কথা মাথায় রেখে ডিপার্টমেন্টের হেড বলেন, মিস মারিয়া, আশা করি আপনি স্টুডেন্টদের সামলে নিতে পারবেন, বিশেষ করে সেকশন বি। ওখানে কয়েকজন খুব ব্রিলিয়ান্ট কিন্তু প্রচণ্ড বখাটে ছেলে আছে। আগের 2জন টিচার তো ওদের জ্বালায় চাকরি ছেড়ে দিয়েছেন। আপনি চিন্তা করবেন না স্যার, আমি হ্যান্ডেল করে নেব। মারিয়া ক্লাসের অ্যাটেন্ডেন্স শিট আর স্টুডেন্ট ফাইলগুলো নিয়ে তার কেবিনে এসে বসলো। সে ভাবলো ক্লাস নেওয়ার আগে স্টুডেন্টদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ফাইলগুলো দেখতে দেখতে নিজে নিজেই বলে, সামিরা চৌধুরী,
রোল 1 ভালো। রাফিদ হাসান আচ্ছা। সে এক এক করে ফাইল উল্টাচ্ছিল। হঠাৎ একটা ফাইলে এসে তার চোখ আটকে গেল। ফাইলের উপর বড় বড় করে লাল কালিতে লেখা ওয়ার্নিং ডিসিপ্লিনারি অ্যাকশন পেন্ডিং। বাহ, প্রথম দিনেই এমন রত্নের দেখা পাওয়া গেল। দেখা যাক কে এই মহাপুরুষ। সে ফাইলটা খুলল। ভিতরে ছবিসহ ছাত্রটির সব তথ্য দেওয়া। নাম শাহিন আহমেদ, বয়স 19 বছর, বিগত সেমিস্টারের ফলাফল 2টি বিষয়ে ফেল, অ্যাটেন্ডেন্স 42%, বিশেষ মন্তব্য ক্যাম্পাসে মারামারি এবং শিক্ষকদের সাথে দুর্ব্যবহারের জন্য একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু এই তথ্যগুলো মারিয়াকে ততটা অবাক করলো না যতটা করলো ফাইলের সাথে লাগানো ছবিটা। ছবিটা সেই মুখ, সেই তীক্ষ্ণ জোয়াল, সেই গভীর কালো চোখ আর সেই বখাটে হাসি। কক্সবাজারের সেই রাতে দুঃস্বপ্ন। মারিয়ার হাত থেকে ফাইলটা ঝনঝন শব্দ করে মেঝেতে পড়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তার মনে হলো পুরো পৃথিবীটাই তার মাথার উপর ভেঙে পড়েছে। না না না, এটা এটা হতে পারে না। তার মানে শাহিন আহমেদ আমার ছাত্র। সে দ্রুত ঝুঁকে ফাইলটা তুলে নিল, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে চাইছে। কিন্তু না, কোনো ভুল নেই। নাম, ছবি, বয়স সব মিলে যাচ্ছে। মারিয়া চেয়ারে ধপ করে বসে পড়ল। তার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে লজ্জাজনক ভুলটা, যে স্মৃতিটা সে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল, সেই ভুলটাই এখন মূর্তিমান হয়ে তার ক্লাসরুমে এসে বসতে চলেছে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমি কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আমি কিভাবে ওকে পড়াবো? তার ভয়, লজ্জা, রাগ সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। কিন্তু পরক্ষণেই তার ভিতরে সেই কঠোর আত্মবিশ্বাসী প্রভাষক সত্তাটা জেগে উঠল। না, আমি এভাবে ভয় পেয়ে পালিয়ে যেতে পারি না। ভুলটা আমার একা ছিল না, আর আমি ওর টিচার, ও আমার ছাত্র। সম্পর্কের সমীকরণটা এখন আমার হাতে। ভুল যেহেতু হয়েছে, তাহলে তার মাসুল তো দিতেই হবে। মারিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত শীতল হাসি। ফাইলটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ওয়েলকাম টু মাই ক্লাস মিস্টার শাহিন আহমেদ। তুমি হয়তো জানো না তুমি কার পাল্লায় পড়তে চলেছ। কক্সবাজারের রাতটা ছিল তোমার, কিন্তু ঢাকার এই ক্লাসরুমটা হবে আমার। খেলাটা এখন আমি শুরু করব। এদিকে বিবিএ ডিপার্টমেন্টের সেকশন বি এর ক্লাসরুম জুড়ে চলছে তুমুল হট্টগোল। প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা নতুন সেমিস্টারের প্রথম দিনে একে অপরের সাথে আড্ডায় মত্ত। তবে সবচেয়ে বেশি শোরগোলটা হচ্ছে একদম পিছনের সারি থেকে। শাকিল টেবিলে তাল বাজাতে বাজাতে বলে, কিরে শাহিন, আজকেও কি নতুন ম্যাডামকে পটিয়ে ফেলবি নাকি? আগের সেমিস্টারের নাজমা ম্যাডাম তো তোর জন্য প্রায় পাগলই হয়ে গিয়েছিল। আরে শাহিনের কাছে মেয়ে পটানো তো ডাল ভাত। দেখিস এই ম্যাডামও 1 সপ্তাহের মধ্যে ওর জন্য কফি বানিয়ে নিয়ে আসবে। দামি সানগ্লাসটা কায়দা করে মাথায় তুলতে তুলতে একটা ভাব নিয়ে বলে, আরে তোরা থাম তো, টিচারদের সম্মান করতে শেখ। তবে হ্যাঁ, ম্যাডাম যদি দেখতে সুন্দরী হন তাহলে একটু বিশেষ সম্মান দেখানো যেতেই পারে, তাই না? শাহিনের কথাই তার বন্ধুরা সবাই একসাথে হো হো করে হেসে উঠল। সে তার গ্যাংয়ের নেতা, তার কথাতেই সবাই উঠে বসে। যাই হোক, কক্সবাজারের ট্যুরটা কিন্তু সেই ছিল, তাই না? বিশেষ করে শেষ রাতের ওই কিরে, তুই তো পালিয়ে এলি, বললি না তো মেয়েটা কেমন ছিল? আর তুই যে রুম নাম্বার ভুল করে অন্য ফ্লোরে চলে গিয়েছিলি, তারপর কি হলো? আরে বাদ দে তো ওইসব কথা, একটা দুঃস্বপ্ন ছিল, ভুলে গেছি। শাহিন মুখে যতই ভাব দেখাক না কেন, কক্সবাজারের সেই রাতের ঘটনাটা, বিশেষ করে সকালে সেই অপমানটা সে ভুলতে পারেনি। সেই সুন্দরী রাগী মহিলার মুখটা তার মাথায় গেঁথে আছে। এই চুপ চুপ, ম্যাডাম আসছেন। ক্লাসের দরজায় পায়ের আওয়াজ শোনা গেল। ছাত্রছাত্রীরা সবাই নড়ে চড়ে বসল। শাহিন আর তার বন্ধুরা আরও বেশি আগ্রহ নিয়ে দরজার দিকে তাকালো, নতুন শিকারকে দেখার জন্য। খটখট শব্দ করে হাই হিলে স্যান্ডেল পায়ে ক্লাসে প্রবেশ করলেন এক অনিন্দ সুন্দরী মহিলা। তার পরনে মার্জিত কিন্তু দামি শাড়ি, চোখে রিমলেস চশমা, চুলগুলো পরিপাটি করে খোপা করা। তার হাঁটা চলায় চাহনিতে এক ধরনের কর্তৃত্ব আর আভিজাত্য। পুরো ক্লাস মুহূর্তের মধ্যেই চুপ হয়ে গেল। সবাই যেন নতুন ম্যাডামের সৌন্দর্যে মুগ্ধ।
ওরে বাপ, এ তো দেখি ম্যাডাম না, একেবারে অ্যাঞ্জেল। তোর তো কপাল খুলে গেল রে দোস্ত। কিন্তু শাহিনের মুখ থেকে কোনো কথা বের হলো না। সে পাথরের মতো জমে গেছে। তার চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। তার মনে হচ্ছে সে ভূত দেখছে। না, ভূতের চেয়েও ভয়ঙ্কর কিছু। কারণ আমার সামনে যে মহিলাটি দাঁড়িয়ে আছে তিনি আর কেউ নেন, তিনি কক্সবাজারের সেই রাতের 402 নম্বর রুমের ম্যাডাম। মহিলাটি ধীর পায়ে ডায়াসের উপর উঠে দাঁড়ালো। সে একবার পুরো ক্লাসের উপর চোখ বুলিয়ে নিল, তারপর তার দৃষ্টি এসে স্থির হলো পেছনের বেঞ্চে বসে থাকা ফ্যাকাশে হয়ে যাওয়া আমার উপর। দুজনের চোখাচোখি হলো মাত্র কয়েক সেকেন্ডের জন্য। শাহিনের মনে হলো সময় যেন থমকে গেছে। তার কানের ভিতরে ভো ভো শব্দ হচ্ছে। সে বুঝতে পারছিল না এটা সত্যি নাকি সে এখনও সেই রাতের দুঃস্বপ্নটা দেখছে। অন্যদিকে মারিয়ার মুখে কোনো অভিব্যক্তি নেই। তার চোখ দুটো বরফের মতো শীতল, কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। এক এমন হাসি যা দেখে শাহিনের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, আমি মারিয়া চৌধুরী। এই সেমিস্টারে আমি তোমাদের ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্সটা নেব। মারিয়ার কণ্ঠস্বরটা এতটাই আত্মবিশ্বাসী এবং দৃঢ় ছিল যে ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেও আর দুষ্টুমি করার সাহস পেল না। আমার ক্লাসের কয়েকটা নিয়ম আছে। প্রথমত, আমি দেরি করে আসা একদম পছন্দ করি না। দ্বিতীয়ত, ক্লাসে কোনো ধরনের অপ্রয়োজনীয় কথা বা মোবাইল ফোন ব্যবহার করা চলবে না। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো, আমি যখন যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর আমার চাই। মারিয়া কথাগুলো বলার সময় ইচ্ছে করে শাহিনের চোখের দিকে তাকিয়েছিল। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই। রোল নাম্বার 1, প্লিজ স্ট্যান্ড আপ। এক এক করে সবাই নিজের পরিচয় দিতে লাগলো। শাহিনের হৃৎপিণ্ডটা জোরে জোরে ধুকপুক করছিল। সে দোয়া করছিল মাটি যেন দ্বিধা হয়ে যায় আর সে তার ভিতরে ঢুকে যেতে পারে। রোল নাম্বার 57, শাহিন আহমেদ। ম্যাডামের মুখে নিজের নামটা শুনে আমার মনে হলো যেন কেউ আমার কানের কাছে বজ্রপাত ঘটালো। কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালাম আমি। পুরো ক্লাসের দৃষ্টি এখন আমার দিকে। বন্ধুরাও অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আমি যে কিনা কোনো টিচারকে পাত্তা দিই না, সে আজ এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো অপরাধী কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। ও, তাহলে তুমিই শাহিন আহমেদ। তোমার নামটা তো আমি তোমার ক্লাসে আসার আগেই শুনেছি। জি 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 ম্যাডাম। তোমার সম্পর্কে যা শুনেছি তা যদি সত্য হয় তাহলে এই সেমিস্টারে তোমার পাশ করাটা কিন্তু খুবই কঠিন হবে, মিস্টার শাহিন। ক্লাসের মধ্যে একটা চাপা হাসি রোল উঠল। যাই হোক, যেহেতু আজ প্রথম ক্লাস, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমি তোমাকে এই কোর্সের সবচেয়ে সহজ প্রশ্নটা করব। যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো তোমার সম্পর্কে যা শুনেছি তা সবটা সত্যি নয়। জি 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 ম্যাডাম, করুন। বলো তো, what are the primary distinctions between a private limited company and a public limited company in the context of the Companies Act 1994 of Bangladesh, especially focusing on the transferability of shares and the minimum subscriptions requirements? প্রশ্নটা শোনার সাথে সাথেই আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এটা কোর্সের সবচেয়ে সহজ প্রশ্ন তো নয়, বরং সবচেয়ে কঠিন এবং টেকনিক্যাল প্রশ্নগুলোর মধ্যে একটা। পুরো ক্লাস নিঃশব্দ। সবাই জানে শাহিনের পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব। ম্যাডাম, আসলে প্রাইভেট আর পাবলিক। মারিয়া হাতে একটা রোলার নিয়ে টেবিলে মৃদু আঘাত করে বলল। কি হলো, চুপ করে গেলে কেন? আমি তো ভেবেছিলাম তুমি খুব স্মার্ট। তোমার বন্ধুরা তো তোমার সম্পর্কে অনেক বড় বড় কথাই বলে। শাহিন লজ্জায় অপমানে মাথা নিচু করে ফেলল। পারবে না, আমি জানতাম তুমি পারবে না। কারণ হই হুল্লোড় করা, মারামারি করা আর মেয়েদের পেছনে ঘোরার জন্য যে মেধার প্রয়োজন হয়, পড়াশোনা করার জন্য তার চেয়ে অনেক বেশি কিছুর প্রয়োজন হয় মিস্টার শাহিন। তার জন্য প্রয়োজন হয় শৃঙ্খলা, মনোযোগ এবং সম্মান। মারিয়ার প্রতিটা কথা ছিল চাবুকের মতো, যা সরাসরি শাহিনের অহংকারে গিয়ে আঘাত করছিল। বসো, আর মনে রেখো, এটা তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জায়গা নয়। এটা আমার ক্লাসরুম, আর এখানে আমার নিয়মেই সব কিছু চলবে। শাহিন ধপ করে বেঞ্চে বসে পড়ল। তার বন্ধুদের সামনে, পুরো ক্লাসের সামনে এমন অপমানিত সে তার জীবনে আর কখনো হয়নি। আমি বুঝে গেছি
কক্সবাজারের সেই রাতের খেলার স্কোর লাইটটা এখন পুরোপুরি বদলে গেছে। খেলাটা এখন আর আমার হাতে নেই। ক্ষমতার নিয়ন্ত্রণ এখন চলে গেছে সেই রাতের অচেনা সঙ্গীর হাতে, যে এখন আমার সিনিয়র ম্যাডাম। আর এই ম্যাডাম শুধু আমাকে পড়াতেই আসেননি, এখানে এসেছেন শাসন করতে। পুরোটা দিন কেটে যাওয়ার পর ক্লাসের শেষ ঘন্টাটা বাজার সাথে সাথেই শাহিনের বন্ধুরা তাকে ঘিরে ধরল। কিরে দোস্ত, এটা কি হলো? ম্যাডাম তো তোকে আজকে ধুয়ে দিল রে। তোর চেহারাটা দেখার মতো হয়েছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। শাহিন আহমেদ, যার ভয়ে ডিপার্টমেন্টের টিচাররা পর্যন্ত কাঁপে, সে একটা নতুন ম্যাডামের সামনে একেবারে ভেজা বিড়াল হয়ে গেল। রাগে গজগজ করতে করতে, চুপ করবি তোরা? একটা প্রশ্ন পারিনি তো কি হয়েছে? দেখিস 7 দিনের মধ্যে এই ম্যাডামকে আমি। শাহিন আহমেদ। দরজার কাছ থেকে ভেসে আসা মারিয়ার গম্ভীর কণ্ঠস্বর শাহিনের কথার মাঝপথেই আটকে গেল। মারিয়া দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে অ্যাটেন্ডেন্স শিট, চোখে মুখে এক শীতল অভিব্যক্তি। ক্লাস শেষ, কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি। ক্লাস শেষে আমার সাথে আমার কেবিনে এসে দেখা করবে, এক্ষুনি। এ কথা বলে মারিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না। খটখট শব্দ করে করিডোর ধরে মিলিয়ে গেল সে। শাহিনের বন্ধুদের মুখগুলো দেখার মতো হয়ে গেল, তাদের সব হাসি ঠাট্টা মুহূর্তের মধ্যে উবে গেল। দোস্ত, ম্যাডাম তো তোকে প্রাইভেটে রেখেছে। সর্বনাশ হয়ে গেছে রে। আমার তো মনে হচ্ছে তোকে আজকে টার্মিনেট করেই ছাড়বে। তোর নাম তো আগেই ওয়ার্নিং ছিল। আরে ধুর, কিসের টার্মিনেশন? আমি এমন কি করেছি? তোরা যা, আমি দেখছি ব্যাপারটা। আমি মুখে যতই সাহস দেখাই না কেন, কিন্তু ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছি না আমার জন্য কি অপেক্ষা করছে। আমাকে কি সত্যিই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে, নাকি কক্সবাজারে সেই রাতের জন্য আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে? কাঁপা কাঁপা পায়ে আচারো দুশ্চিন্তা মাথায় নিয়ে আমি ডিপার্টমেন্টের করিডোর ধরে ফ্যাকাল্টি রুমের দিকে এগিয়ে গেলাম। মারিয়ার কেবিনের দরজার সামনে এসে সে কয়েক মুহূর্ত দাঁড়ালো। দরজায় মিসেস মারিয়া চৌধুরী, লেকচারার লেখা নেমপ্লেটটা দেখে তার মাথা ঘুরছিল। সে দরজায় নক করতে যাবে, ঠিক তখনই ভিতর থেকে মারিয়ার কণ্ঠস্বর ভেসে এলো। ভেতরে আসার জন্য কি রাষ্ট্রপতির অনুমতি অপেক্ষা করছো? কাম ইন। শাহিন আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকলো। মারিয়ার কেবিনটা খুব সিমসাম করে গোছানো। একটা বড় টেবিল, দুটো চেয়ার, আর দেয়ালে বই ভর্তি একটা বুকশেলফ। মারিয়া তার চেয়ারে বসে একটা ফাইলের দিকে তাকিয়েছিল। ম্যাডাম, আসতে পারি? পারো, দরজাটা বন্ধ করে দাও। শাহিন দরজাটা বন্ধ করার সাথে সাথেই তার মনে হলো সে যেন সিংহের খাঁচায় ঢুকে পড়েছে। বসো। শাহিন সামনের চেয়ারটায় ভয়ে ভয়ে বসলো। ঘরের ভিতরটা এত নিঃশব্দ যে শাহিন তার নিজের হৃৎপিণ্ডের শব্দও শুনতে পাচ্ছিল। কয়েক মুহূর্তে নীরবতার পর মারিয়া ফাইলটা বন্ধ করে শাহিনের দিকে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, বরং এক অদ্ভুত দুষ্টুমি ভরা চাহনি। তো মিস্টার শাহিন আহমেদ, 19 বছর বয়স, তাই তো? জি ম্যাডাম। বাহ, 19 বছর বয়সে তো অনেক কিছু করে ফেলেছ। ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই, পড়াশোনায় মন নেই, শিক্ষকদের সাথে দুর্ব্যবহার, মারামারি, আর আর কি কি যেন করো। মারিয়া এমনভাবে কথাটা বলল যেন সে কক্সবাজারের রাতের ঘটনাটার দিকেই ইঙ্গিত করছে। শাহিনের গলাটা শুকিয়ে এলো। ম্যাডাম, আমি আমি দুঃখিত। আমি আর কোনোদিন। ও তাই? তুমি আর কোনোদিন কি করবে না? পড়াশোনা, নাকি রুম নাম্বার ভুল করে কোনো ভদ্রমহিলার রুমে ঢুকে পড়া? আপনি আপনি প্লিজ ওই ব্যাপারে। কেন, ভয় লাগছে? সেদিন রাতে তো তোমার মধ্যে কোনো ভয় দেখিনি, তখন তো অনেক সাহস ছিল। মারিয়া চেয়ার থেকে উঠে শাহিনের খুব কাছে এসে দাঁড়ালো। তার দামি পারফিউমের মিষ্টি গন্ধটা শাহিনের মাথা ধরিয়ে দিয়েছিল। মারিয়া শাহিনের চেয়ারের হাতলে হাত রেখে ঝুঁকে তার মুখের খুব কাছে এসে বলল, কি হলো, চুপ করে গেলে কেন? এখন সেই রাতের মতো বড় বড় ডায়লগ দিচ্ছ না কেন? ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার চোখের সামনেও আসবো না কোনোদিন। দরকার হলে আমি ইউনিভার্সিটি ছেড়ে দেব। ইউনিভার্সিটি ছাড়বে? এত সোজা? তুমি কি ভাবছো আমি তোমাকে এত সহজে মুক্তি দিয়ে দেব? মারিয়ার কণ্ঠস্বরে হুমকির চেয়ে বেশি ছিল অন্য কিছু, এক ধরনের অধিকারবোধ। ভুল যেহেতু করেছো, তার মাসুল তো দিতেই হবে।
তোমার স্টুডেন্ট ফাইলটা আমি দেখেছি শাহিন, তোমার অ্যাটেন্ডেন্স এবং রেজাল্ট দুটোই খুব খারাপ। এই সেমিস্টারে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমাকে সত্যি ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। আমি আমি চেষ্টা করব ম্যাডাম। শুধু চেষ্টাই হবে না, তোমার যা অবস্থা তাতে তোমার একজন স্পেশাল গাইডেন্স দরকার। মনে হচ্ছে তোমাকে আমার স্পেশাল কেয়ারে রাখতে হবে। স্পেশাল কেয়ার? স্পেশাল কেয়ার। মারিয়া তার টেবিলের কাছে ফিরে গিয়ে একটা কাগজ টেনে নিল। আমি তোমার জন্য একটা রুটিন তৈরি করেছি। এখন থেকে প্রতিদিন ঠিক বিকেল 4টায় সব ক্লাস শেষ হওয়ার পর তুমি আমার এই কেবিনে আসবে। কেন ম্যাডাম? অতিরিক্ত ক্লাসের জন্য। আমি তোমাকে ব্যক্তিগতভাবে পড়াবো। যতক্ষণ না আমি নিশ্চিত হচ্ছি যে তুমি এই সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি তোমার চলবে। শাস্তি শব্দটার উপর মারিয়া এমনভাবে জোর দিল যা শুনে শাহিনের বুঝতে বাকি রইল না যে এটা শুধু পড়াশোনার জন্য নয়। কিন্তু ম্যাডাম, আমার তো বিকেলে কাজ আছে। ও তাই? কেমন জরুরি কাজ? মেয়েদের পেছনে ঘোরা? না ম্যাডাম। তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর হ্যাঁ, যদি তুমি একদিনও এই ক্লাস মিস করো তাহলে আমি ধরে নেব তুমি ইচ্ছে করে আমার কোর্সটা ফেল করতে চাইছো, আর তখন আমি তোমার নামে সরাসরি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব, কক্সবাজারের ঘটনাটাও উল্লেখ করে। শেষ কথাটা ছিল ব্রহ্মাস্ত্র। শাহিন বুঝতে পারল সে সম্পূর্ণরূপে ফেঁসে গেছে। এই মহিলার পাতা ফাঁদ থেকে তার বের হবার আর কোনো রাস্তা নেই। শাহিন হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি কাল থেকে আসব। গুড বয়। আমি জানতাম তুমি আমার কথা শুনবে। এখন তুমি যেতে পারো। শাহিন প্রায় রোবটের মতো উঠে দাঁড়িয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। করিডোরে দাঁড়িয়ে সে জোরে একটা নিঃশ্বাস নিল। তার মনে হয়েছিল সে যেন ফাঁসির মঞ্চ থেকে সদ্য ছাড়া পেয়েছে, কিন্তু সে এটাও বুঝতে পারছিল এটা মুক্তি নয়, এটা এক নতুন ধরনের বন্দিত্বের শুরু। মারিয়া তার সিনিয়র হওয়ার ক্ষমতা আর তার সেই রাতের দুর্বলতার সুযোগ নিয়ে যে খেলাটা শুরু করেছে সেটা সাধারণ কোনো শাস্তি নয়। এটা এক ধরনের মিষ্টি অত্যাচার, এক রোমান্টিক অত্যাচার যা শাহিনের বখাটে মেজাজ, তার অহংকার সব কিছুকেই নিয়ন্ত্রণ করার এক ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় কৌশল। আর এই ফাঁদেই শাহিন নিজের অজান্তে পা দিয়ে ফেলল। যে বলা সেই কাজ। পরদিন বিকেল 4টা। শাহিনের জীবনের সবচেয়ে দীর্ঘ এবং বিভীষিকাময় অধ্যায়ের সূচনা হলো। সে অনিচ্ছা সত্ত্বেও মারিয়ার কেবিনের সামনে এসে দাঁড়ালো। ভিতর থেকে ভেসে আসছে কফি বানানোর মেশিনের শব্দ আর হালকা ক্লাসিক্যাল মিউজিক। ম্যাডাম, আমি কি আসতে পারি? অবশ্যই, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। ভেতরে এসো। শাহিন ভিতরে ঢুকে দেখলো মারিয়া আজ শাড়ি পরেনি। তার পরনে একটা ফর্মাল কিন্তু স্টাইলিশ টপ আর প্লাজো। চুলগুলো ছাড়া, হালকা মেকআপে তাকে দেখাচ্ছে আরও তরুণী এবং আকর্ষণীয়। এক মগ কফি শাহিনের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও কফি খাও। সারাদিন ক্লাস করে নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছো। আমার আমার জন্য? কেন অবাক হচ্ছ? আমার স্পেশাল কেয়ারের ছাত্রের জন্য এইটুকু তো আমি করতেই পারি। নাকি তোমার ধারণা আমি শুধু শাসনই করতে জানি? শাহিন চুপচাপ কফির মগটা হাতে নিল। তার বুকের ভিতরটা ধুকপুক করছিল। এই মহিলাকে বোঝা তার ক্ষমতার বাহিরে। তো কোথায় যেন আমরা ছিলাম? ও হ্যাঁ, কোম্পানির আইন। আচ্ছা, এই প্যারাগ্রাফটা একটু জোরে জোরে পড়ো তো শুনি। শাহিন বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলো, কিন্তু সে একটুও মনোযোগ দিতে পারছিল না, কারণ মারিয়া তার চেয়ারটা টেনে এনে ঠিক তার পাশেই বসেছিল, এত কাছে যে শাহিন তার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল। শাহিন পড়তে লাগলো। একটা প্রাইভেট কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম 2 জন এবং অনধিক 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মারিয়া শাহিনের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, 50 জন। সংখ্যাটা মনে রেখো, পরীক্ষায় কিন্তু এটা আসবে। মারিয়ার উষ্ণ নিঃশ্বাস শাহিনের ঘাড়ে লাগার সাথে সাথেই তার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার গলাটা শুকিয়ে এলো। জি ম্যাডাম। আর তোমার উচ্চারণগুলো এত খারাপ কেন? সশুদ্ধ না, হবে সদস্য। সীমাবদ্ধ না, হবে সীমাবদ্ধ। আমার সাথে বলো, সীমাবদ্ধ। মারিয়া ইচ্ছে করে শব্দগুলো এমনভাবে উচ্চারণ করছিল যা পড়াশোনার চেয়ে বেশি অন্য কিছু মনে হয়েছিল। এরপর শুরু হলো আসল অত্যাচার। এই যে এই ফর্মুলাটা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। মারিয়া ঝুঁকে এসে বইয়ের উপর রাখা শাহিনের হাতের উপর নিজের হাত রাখল।
মারিয়া ঝুঁকে যাওয়াতে তার ফর্সা গলার নিচে ছোট কালো তিলটা দেখে শাহিনের মাথা ঘুরতে লাগলো। গ্রস প্রফিট বের করার ফর্মুলা হলো সেলস রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। বুঝতে পারছো? শাহিনের তখন কিছুই মাথায় ঢুকছিল না। তার সব মনোযোগ ছিল মারিয়ার নরম হাতের স্পর্শে আর ওই তিলটার উপর। তার মনে হয়েছিল তার হাতের উপর কেউ যেন জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। জি 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 ম্যাডাম, বুঝতে পারছি। মারিয়া শাহিনের হাত আরো শক্ত করে ধরে পড়ল। কোথায় বুঝতে পারছো? তোমার তো কোনো মনোযোগই নেই। তোমার চোখ বইয়ের দিকে নেই, আছে শুধু আমার দিকে। আমি কি বইয়ের চেয়ে বেশি ইন্টারেস্টিং? না মানে হ্যাঁ মানে থাক, আর মানে বলতে হবে না, অঙ্কটা করো। শাহিন কাঁপা কাঁপা হাতে অঙ্কটা করার চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা তখন দিশেহারা। একদিকে মারিয়ার পারফিউমের মাদকতাময় গন্ধ, অন্যদিকে তার শরীরের উষ্ণ উপস্থিতি। সব কিছু মিলিয়ে শাহিনের 19 বছরের জীবনে এক নতুন অভিজ্ঞতা। এই বিশেষ ক্লাসগুলো প্রতিদিনই চলতে লাগলো, আর প্রতিদিন মারিয়া নতুন নতুন উপায়ে শাহিনের উপর তার রোমান্টিক অত্যাচার চালিয়ে যেতে লাগলো। কয়েকদিন পর ভার্সিটির ক্যান্টিনে। কিরে শাহিন, আজকাল তোকে তো খুঁজেই পাওয়া যায় না। ক্লাস শেষ হলেই দৌড় লাগাস, ব্যাপার কি? ব্যাপার আর কি, নতুন ম্যাডামের প্রেমে হাবুডুবু খাচ্ছে আমাদের লাভার বয়, তাই না দোস্ত? ফালতু কথা বলবি না তো। ম্যাডাম আমাকে জোর করে পড়ান, কারণ আমার রেজাল্ট খারাপ। এর মধ্যে প্রেম এলো কোথা থেকে? হ্যাঁ, ও তাই? জোর করে পড়ান নাকি তুই নিজেই পড়ার জন্য ছটফট করিস? সেদিন দেখলাম ম্যাডামের জন্য তুই লাইব্রেরি থেকে বইও নিয়ে যাচ্ছিস। তুই শাহিন আহমেদ, যে কিনা নিজের বইটাই কোনোদিন খুলে দেখিস না। ছেড়ে দে শাকিল, ও এখন আর আমাদের বন্ধু নেই, ও এখন ম্যাডামের চামচা হয়ে গেছে। এই মুখ সামলে কথা বলবি। চামচাকারে বলছিস? তোকে বলছি। কেন, গায়ে লাগছে? লাগারই তো কথা। যে ছেলে প্রিন্সিপালেরও তোয়াক্কা করতো না, সে এখন একটা ম্যাডামের কথায় উঠে বসে। এটাকে চামচাগিরি ছাড়া আর কি বলে? শাহিন রাগে কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ সে জানে তার বন্ধুরা মিথ্যা বলছে না, সে সত্যি বদলে যাচ্ছে। মারিয়ার শাসন, তার মিষ্টি অত্যাচার, সব কিছুই তাকে এক অদৃশ্য মায়াজালে বেঁধে ফেলছিল। সে বন্ধুদের সামনে নিজের ইমেজ ধরে রাখার জন্য মারিয়াকে নিয়ে আজে বাজে কথা বলে, তাকে পেতনি ম্যাডাম, হিটলার ইত্যাদি নামে ডাকে। আরে ওই পেতনিটার পাল্লায় পড়ে আমার জীবনটা হেল হয়ে গেছে। তোরা বুঝবি না আমার কষ্ট। কিন্তু রাতে একা হলেই তার মনে পড়ে মারিয়ার মুখ, তার স্পর্শ, তার গন্ধ। সে বুঝতে পারে সে ধীরে ধীরে এই খেলায় একজন অসহায় খেলোয়াড়ে পরিণত হচ্ছে। পরের দিন বিকেলে, সেদিনও চলছিল তাদের বিশেষ ক্লাস। কি ব্যাপার শাহিন, আজকে এত অন্যমনস্ক কেন? তোমার বন্ধুরা আবার কিছু বলেছে? না তো, কি বলবে? তাই? কিন্তু আমি তো শুনলাম তুমি নাকি আজকাল ক্যান্টিনে বসে আমাকে পেতনি ম্যাডাম বলে ডাকো। মারিয়ার কথায় শাহিনের মুখটা ছিল দেখার মতো। সে ভাবতেও পারেনি এই কথাও মারিয়ার কানে পৌঁছে যাবে। ম্যাডাম, আমি আমি মজা করছিলাম। মারিয়া চেয়ার থেকে উঠে শাহিনের সামনে এসে দাঁড়িয়ে তার কাঁধে দু হাতে হাত রেখে বলে, ও তাই? মজা করছিলে? আমিও তো তোমার সাথে মজা করতে পারি, তাই না? মারিয়া ধীরে ধীরে ঝুঁকে এসে শাহিনের ঘাড়ে আলতো করে ফু দিল। বলো শাহিন, আমি কি সত্যি পেতনির মতো? শাহিনের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল। না ম্যাডাম, আপনি আপনি খুব সুন্দর। মারিয়া তার কানের কাছেও মুখ নিয়ে এসে ঠোঁট দুটো প্রায় ছুঁয়ে দিয়ে বলে, শুধু সুন্দর, আর কিছু না? আপনার আপনার চোখ দুটো খুব মায়াবী। তাই? আর আপনার হাসি দেখলে আমার আমার সব রাগ চলে যায়। মারিয়া এবার শাহিনের তার চিবুক ধরে মুখটা আলতো করে তুলে ধরে। আর আমি যখন তোমার খুব কাছে আসি তখন তোমার কেমন লাগে? আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সেই রাতের কথা মনে পড়ে যায়, আবার ফাইলিং জগতে শুরু করে। আর মনে হয় সময়টা এখানেই থেমে যাক। মারিয়া তার ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এসে বলে, তাহলে আমি কি তোমার সময়টা থামিয়ে দেবো শাহিন? ম্যাডাম। মারিয়া তার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলে, এখনো ম্যাডাম? মারিয়া।
মারিয়া আরও গভীর করে চুমু খেয়ে বলে। হুম, এটা শুনতে অনেক ভালো লাগছে। এখন থেকে এটাই দেখো। মারিয়া মুচকি হাসলো। তার রোমান্টিক অত্যাচার যে কাজে দিচ্ছে সেটা সে বুঝতে পারছিল। এই বখাটে ডান পিটে ছেলেটা যে ধীরে ধীরে তার পাতা প্রেমের ফাঁদে পা দিচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। আর শাহিন, সে তখন অসহায়। এই মিষ্টি অত্যাচারের থেকে তার মুক্তি নেই, আর সে হয়তো মুক্তি চায়ও না। সেই চুম্বনের পর থেকে শাহিন আর মারিয়ার মধ্যেকার সম্পর্কের সমীকরণটা যেন আরও জটিল হয়ে গেল। 1 মাস কেটে গেছে। তাদের বিশেষ ক্লাসগুলো এখন আর শুধু পড়াশুনো বা খুনসুটির মধ্যে সীমাবদ্ধ নেই। তাতে যোগ হয়েছে এক অব্যক্ত টান, এক তীব্র আকর্ষণ যা দুজনকেই প্রতিনিয়ত দহন করছিল। শাহিন সেদিন একটু দেরি করে ফেলেছে। করিডোর দিয়ে প্রায় দৌড়তে দৌড়তে সে মারিয়ার কেবিনের দিকে আসছিল। আজকে নির্ঘাত পিত্তিটা আমাকে কাঁচা চিবিয়ে খাবে। এমনিতেই দেরি হয়েছে, তার উপর কালকের অ্যাসাইনমেন্টটাও করা হয়নি। সে দরজার সামনে এসে দাঁড়ালো। ভিতর থেকে কোনো শব্দ আসছে না। সাধারণত এ সময়ে হালকা মিউজিক চলে, কিন্তু আজ সব চুপচাপ। ম্যাডাম, আমি কি আসতে পারি? সরি, আমার একটু দেরি হয়ে গেল। কোনো উত্তর এলো না। শাহিন একটু অবাক হলো। ম্যাডাম, আপনি ভেতরে আছেন? সে আস্তে করে দরজাটা ঠেলে খুলল। ভিতরের দৃশ্যটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। মারিয়া তার চেয়ারে বসে আছে, কিন্তু টেবিলের দিকে তাকিয়ে নয়। সে জানালার দিকে মুখ করে বাইরের আকাশ দেখছে। তার কাঁধটা হালকা হালকা কাঁপছে, আর ঘরের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে শোনা যাচ্ছে চাপা কান্নার শব্দ। শাহিন থমকে গেল। এ কোন মারিয়া? এ তো সেই কঠোর কর্তৃত্বপরায়ণ দুষ্ট ম্যাডাম নয়। এ যেন সম্পূর্ণ অন্য এক নারী, এক দুঃখী অসহায় একা নারী। শাহিন কি করবে বুঝতে পারছিল না। সে কি চলে যাবে নাকি ভিতরে ঢুকবে? ঠিক তখনই মারিয়ার টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রাশেদ নামটা ভেসে উঠতেই মারিয়া ফোনটা কেটে দিল, কিন্তু ফোনটা আবারও বাজতে শুরু করলো। মারিয়া ফোনের দিকে তাকিয়ে কান্নারত ভাঙা গলায় বলল, কেন করছো এমন? কেন? প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। মারিয়া ফোনটা সাইলেন্ট করে দিয়ে দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। শাহিনা দাঁড়িয়ে থাকতে পারল না। তার ভিতরের সব দ্বিধা, সব ভয় মুহূর্তের মধ্যে উবে গেল। সে ধীর পায়ে ভিতরে ঢুকল। ম্যাডাম। মারিয়া চমকে মুখ তুলে তাকালো। শাহিনকে দেখে সে দ্রুত চোখে জল মোছার চেষ্টা করলো। সে তার এই দুর্বল ভাঙা রূপটা তার ছাত্রের সামনে প্রকাশ করতে চায়নি। তো তুমি তুমি কখন এলে? আর অনুমতি ছাড়া ভেতরে ঢুকছো কেন? দরজাটা খোলা ছিল। আজকে কোনো ক্লাস হবে না, তুমি এখন যাও। কেন? আপনার কি শরীর খারাপ? আমি যা বলেছি তাই করো, এখন যাও এখান থেকে। শাহিন মারিয়ার আদেশ অমান্য করল। সে যায়নি, বরং সে এগিয়ে এসে মারিয়ার টেবিলের সামনে দাঁড়ালো। আপনি কাঁদছিলেন কেন? এটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করছো শাহিন। যে মানুষটা আমার ব্যক্তিগত জীবনে প্রতিটি মিনিটে হস্তক্ষেপ করে, তার ব্যক্তিগত ব্যাপারে আমার একটু আগ্রহ তো থাকতেই পারে, তাই না? শাহিনের এই যুক্তির কোনো উত্তর মারিয়ার কাছে ছিল না। ফোনে কে ছিল? ওই লোকটা কি আপনাকে বিব্রত করছে? আপনি শুধু একবার বলুন, ওকে এখনই গিয়ে শেষ করে আসি। নাম আর ঠিকানা দেন। আমি তোমাকে বলেছি না এসব নিয়ে কথা বলতে হবে না? বলতে হবে, কারণ আমি যখন থেকে আপনার স্পেশাল কেয়ারে আছি তখন থেকে আপনার ভালো মন্দের খেয়াল রাখাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে ম্যাডাম। শাহিনের মুখে এই অপ্রত্যাশিত কথা শুনে মারিয়া অবাক হয়ে তার দিকে তাকালো। এই বখাটে দায়িত্ব জ্ঞানহীন ছেলেটার মুখে এ কথা! সে মারিয়ার উত্তরের অপেক্ষা না করে তার পাশে থাকা চেয়ারটা টেনে এনে বসলো, খুব কাছাকাছি। কি করছো তুমি? ওঠো এখান থেকে। যতক্ষণ না আপনি আপনার কান্নার কারণটা বলছেন আমি উঠব না। মারিয়া বুঝতে পারছিল এই জেদি ছেলেটাকে আজ সে ফেরাতে পারবে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার সব প্রতিশোধ যেন ভেঙে পড়ছিল। রাশেদ আমার এক্স বয়ফ্রেন্ড। আমাদের ব্রেকআপ হয়ে গেছে 6 মাস, কিন্তু ও এখনো সেটা মেনে নিতে পারছে না। উনি আপনাকে বিরক্ত করছিলেন? শুধু বিরক্ত নয়, হুমকি দেয়, বাজে কথা বলে, আমার জীবনটাকে নরক বানিয়ে তুলেছে। মারিয়ার কণ্ঠস্বরটা কাঁপছিল। তার সেই কঠিন খোলসের আড়ালে লুকিয়ে থাকা একাকী আর দুঃখী নারীর রূপটা শাহিন আজ প্রথমবার দেখল। শাহিনের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল।
তার ইচ্ছে করছিল লোকটাকে খুঁজে বের করে সে নিজের অজান্তেই তার হাতটা বাড়িয়ে মারিয়ার কাঁধের উপর রাখলো, খুব অনভ্যস্তভাবে, কিছুটা দ্বিধা নিয়ে। শাহিন, সরি, আমি আমি কিন্তু মারিয়া তাকে হাত সরাতে দিল না। সে শাহিনের হাতটা ধরে রইল। তার এই মুহূর্তে হয়তো এমন একটা নির্ভরতাই প্রয়োজন ছিল। শাহিন কি বলবে, কিভাবে সান্ত্বনা দেবে, কিছুই বুঝতে পারছিল না। তার বখাটে জীবনে সে মেয়েদের কাঁদিয়েছে, কিন্তু কোনো মেয়ের কান্না থামাতে শেখেনি। অনেক ভেবে চিনতে খুব সিরিয়াস মুখে বলল, কান্না করলে আপনাকে সত্যি পেতনির মতো লাগে। এক অদ্ভুত বেখাপ্পা সান্ত্বনা শুনে মারিয়া প্রথমে হতবাক হয়ে গেল। তারপর তার কান্নারত মুখের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। দেখতে দেখতে সেই হাসিটা কান্নার শব্দের সাথে মিশে এক অদ্ভুত শব্দ তৈরি করলো। সে ফিক করে হেসে বলল, হোয়াট? আমি আমি পেতনির মতো? তা নয়তো কি, চোখ মুখ লাল হয়ে নাক দিয়ে পানি পড়ে, একেবারে জাগকে বাদ দেন। তুমি তুমি একটা আস্ত। আমি কি বলবো তোমাকে খুঁজে পাচ্ছি না। যা খুশি বলুন, কিন্তু না হাসলে আপনাকে পেতনিই লাগে। তাহলে হাসলে আমাকে কেমন লাগে? জানেন, আপনি হাসলে কক্সবাজারের আকাশে সেদিন রাতে যে চাঁদটা উঠেছিল তার থেকে বেশি সুন্দর লাগে। শাহিন, আমি জানি আমি আপনার ছাত্র আর আপনি আমার ম্যাডাম, কিন্তু এখন এই মুহূর্তে আপনি শুধু একজন নারী, একজন খুব সুন্দর কিন্তু খুব দুঃখী নারী। আমার দুঃখ নিয়ে তোমার কি হবে? শাহিন তার চোখের জল আলতো হাতে মুছে দিয়ে বলল, জানি না, শুধু জানি আপনার এই চোখে আমি আর জল দেখতে চাই না। এই চোখ দুটো শুধু হাসার জন্য তৈরি হয়েছে। তুমি তুমি আসলেই অনেক বদলে গেছো শাহিন। বদলে আপনি দিয়েছেন মারিয়া। এই প্রথম শাহিনের মুখে মারিয়া ডাকটা শুনল সে, কোনো দুষ্টুমি ছাড়া, কোনো ব্যঙ্গ ছাড়া, শুধু গভীর আবেশ দিয়ে। মারিয়ার সারা শরীরে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি? হ্যাঁ, আপনি, আপনার শাসন, আপনার অত্যাচার, আপনার এই কাছে আসা সব কিছু। শাহিন আর মারিয়া দুজনেই চুপ করে গেল। তাদের হাতগুলো তখনও একে অপরের হাতে ধরা। ঘরের নীরবতাটা আর অস্বস্তিকর নয়, বরং খুব গভীর আর অর্থপূর্ণ। এই একটি মুহূর্ত, একটি হাসি তাদের দুজনের মধ্যেকার সব দেয়াল ভেঙে দিল। মারিয়া শাহিনের ভিতরে সেই সংবেদনশীল কেয়ারিং রূপটা দেখে অবাক হলো, আর শাহিন আজ নিশ্চিত হলো সে এই কঠিন খোলসের আড়ালে থাকা নরম মনের নারীটির প্রেমে পড়ে গেছে গভীরভাবে। আর এই প্রেমই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে সুন্দর অধ্যায়। কয়েকদিন পর তাদের বিশেষ ক্লাসগুলো এখন আর আগের মতো নেই। সেখানে এখন শাসন কম, খুনসুটি আর অব্যক্ত ভালোবাসার ছড়াছড়ি। শাহিনও বদলে গেছে, তার বখাটে মনা এখন আর দেখা যায় না। সে পড়াশোনায় মনোযোগী হয়েছে, যা দেখে তার বন্ধুরাও অবাক। একদিন ইউনিভার্সিটির ক্যাম্পাসে, কিরে শাহিন, আজকাল তো তোকে চেনেই যায় না, বইয়ের পোকা হয়ে গেলে নাকি? আর না, ভাবলাম পাস তো করতে হবে নাকি। নাকি মারিয়া ম্যাডামের ভয়ে পাশ করতে হবে? দোস্ত, সত্যি করে বলতো, তোদের মধ্যে কি চলছে? যা চলার কথা তাই চলছে। উনি আমার টিচার, আমি ওনার ছাত্র, এর বাইরে আর কিছুই না। শাহিন মুখে যাই বলুক না কেন, তার আর মারিয়ার মধ্যেকার অদৃশ্য টানটা ক্যাম্পাস জুড়ে এক ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। আর এই ব্যাপারটা যার কানে সবচেয়ে বেশি বিষের মতো লাগছে সে হলো রাশেদ। ঠিক তখনই ক্যাম্পাসের পার্কিং লটে একটা কালো BMW এসে থামলো। গাড়ি থেকে নামলো রাশেদ, লম্বা, সুদর্শন, কিন্তু চোখে মুখে এক উদ্ভট এবং হিংস্র ভাব। সাথে তার দুজন পেশিবহুল চেহারার বন্ধু। তার বন্ধুকে বলে, মারিয়া কোথায়? এই তো বস, ডিপার্টমেন্টের বিল্ডিং থেকে বের হচ্ছে। মারিয়া ক্লাস শেষ করে তার গাড়ির দিকে এগোচ্ছিল। তার মুখে এক ধরনের প্রশান্তি ছাপ। সে হয়তো শাহিনের কথাই ভাবছিল। হঠাৎ করে রাশেদ এসে তার পথ আগলে দাঁড়ালো। মারিয়া, রাশিদ, তুমি এখানে কি করছো? আমি না তোমাকে আমার সাথে যোগাযোগ করতে বারণ করেছি? বারণ করেছ? তুমি আমাকে বারণ করার কে? 4 বছরের সম্পর্কটা তুমি 1 মিনিটে শেষ করে দিলে, আর আমি সেটা মেনে নেব?
4 বছরের সম্পর্কের প্রতি সম্মান ছিল বলেই আমি তোমাকে এতদিন সহ্য করেছি, কিন্তু তোমার সন্দেহ, তোমার পজিটিভনেস আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। এখন প্লিজ আমার পথ ছাড়ো। পথ ছাড়বো? এত সোজা? আমি শুনেছি আজকাল নাকি এত পিচ্ছি ছাত্রদের পিছনে খুব ঘুরঘুর করছো। কি ব্যাপার? সিনিয়রদের আর ভালো লাগছে না, এমন বাচ্চা ছেলেদের দিকেই নজর পড়েছে? রাশেদের এই নোংরা কথায় মারিয়ার মুখটা অপমানে লাল হয়ে গেল। ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ততক্ষণে দূর থেকে জড়ো হয়ে তাদের নাটক দেখছে। মুখ সামলে কথা বলবে রাশেদ, শাহিন আমার ছাত্র। ছাত্র? তাই নাকি? অন্য কিছু নাকি? যে ছেলেটার জন্য তুমি আমাকে ছেড়ে দিলে তাকে আজ আমি নিজের চোখে দেখতে চাই। রাশেদ মারিয়ার হাতটা শক্ত করে চেপে ধরল। ছাড়ো ছাড়ো বলছি, লাগছে আমার। আজ আমি তোমাকে এখান থেকে নিয়েই যাব, তারপর বোঝাবো রাশেদ চৌধুরীকে অপমান করার ফল কি হয়। ওই হাত ছাড়। ভিড়ের মধ্যে থেকে ভেসে এলো এক পরিচিত বাঘের গর্জন। সবাই চমকে দেখল। ভিড় ঠেলে এগিয়ে আসছে শাহিন, তার সাথে শাকিল আর রাফিও আছে। কিন্তু শাহিনের চোখ দুটো যেন জ্বলছে। তার সেই পুরনো বখাটে বেপরোয়া রূপটা আবার ফিরে এসেছে। রাশেদ শাহিনকে আপাতমস্তক দেখে বলে, ও তাহলে এই সেই পিচ্ছি? তোর তো দেখছি এখনো গোবও গজায়নি ঠিক মতো, আর তুই এসেছি আমার সাথে লাগতে। আমি শেষবারের মতো বলছি, ওনার হাতটা ছাড়, নইলে তোর এই হাতটা আমি শরীর থেকে আলাদা করে দেব। কি দিচ্ছিস আমাকে? তুই জানিস আমার বাবাকে? তোর বাবা যেই হোক, এখন তোর সামনে দাঁড়িয়ে আছে তোর জম, সম্মান থাকতে থাকতে হাতটা ছেড়ে দে। রাশেদ মারিয়ার হাতটা আরো জোরে চেপে ধরল। কি করবি তুই? মারবি আমাকে? পরের মুহূর্তে কি হলো সেটাকেও ঠিকমতো বুঝে ওঠার আগেই শাহিন অবিশ্বাস্য ক্ষিপ্ততায় রাশেদের চোয়ালে একটা প্রচণ্ড ঘুষি মারল। রাশেদ ঘুষির তীব্রতায় মারিয়ার হাত ছেড়ে দিয়ে ছিটকে মাটিতে পড়ে গেল। শুরু হলো এক অসম লড়াই। একদিকে রাশেদ আর তার দুই বন্ধু, আর অন্যদিকে শাহিন একা। শাকিল আর রাফি ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল। কিন্তু এ কোন শাহিন? এ তো সেই বখাটে শাহিন নয় যে শুধু মারামারি করে। তার প্রতিটি মার প্রতিটি পদক্ষেপ ছিল নিখুঁত এবং প্রচণ্ড শক্তিশালী। সে আজ লড়ছিল কোনো ইগো বা জেদের জন্য নয়, সে লড়ছিল তার ভালোবাসাকে, তার সম্মানকে রক্ষা করার জন্য, আমার জন্য। কয়েক মিনিটের মধ্যে রাশেদ এবং তার বন্ধুরা মাটিতে কাতরাচ্ছিল। শাহিন হাঁপাতে হাঁপাতে রাশেদের কলার ধরে তাকে মাটি থেকে তুলে ধরল। আজকের পর যদি তোকে আমি মারিয়া ম্যাডামের 1 কিলোমিটারের মধ্যেও দেখেছি, তাহলে তোর লাশও কেউ খুঁজে পাবে না, মনে থাকে যেন। আমি কে সেটা তোর বাপকেও গিয়ে জিজ্ঞেস করিস, তোর বাপ আমাকে ভালো করে চেনে। শাহিন রাশেদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মারিয়ার দিকে এগিয়ে গেল। মারিয়া তখন ভয়ে, বিস্ময়ে আর এক অদ্ভুত গর্বে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার ছাত্র, তার পিচ্চি ছেলেটা আজ তার জন্য একাই 3 জনের সাথে লড়ছে। এই ঘটনায় মারিয়া শাহিনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ল। সে মারিয়ার সামনে এসে দাঁড়িয়ে তার কণ্ঠস্বর মুহূর্তে নরম হয়ে গেল। আপনি মানে তুমি ঠিক আছো? ও ও তোমার লাগায়নি তো? আমি ঠিক আছি। এভাবেই আরও কয়েকদিন পর, সেদিনের ঘটনার পর ক্যাম্পাস জুড়ে যেন ঝড় বয়ে গেল। শাহিনকে মারামারির জন্য সাময়িকভাবে সাসপেন্ড করা হলো, কিন্তু তার চেয়েও বড় ঝড়টা উঠল মারিয়ার ব্যক্তিগত জীবনে। একজন ছাত্রের জন্য একজন শিক্ষিকার এই অস্বাভাবিক ঘনিষ্ঠতা নিয়ে সবার মধ্যে কানাঘষা শুরু হলো। ছাত্রছাত্রীরা আড়ালে হাসাহাসি করে, টিচাররা বাঁকা চোখে তাকায়। এক টিচার বলেন, দেখেছেন চৌধুরী, মারিয়া ম্যাডামের কাণ্ড, একটা বাচ্চা ছেলের সাথে ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রেম করছেন। আরেক টিচার বলেন, ছি ছি, আজকালকার মেয়েদের কোনো লজ্জা শরম নেই। ছাত্র শিক্ষকদের সম্পর্কটা কোথায় নামিয়েছে। এই অনৈতিক সম্পর্কের গুজব মারিয়ার কেরিয়ার এবং সম্মান দুটোকে প্রশ্নের মুখে ফেলে দিল। প্রিন্সিপাল তাকে ডেকে সতর্ক করে দিলেন, দেখুন মিস মারিয়া, আমি আপনাকে সম্মান করি, কিন্তু ইউনিভার্সিটির একটা নিয়মকানুন আছে। আপনার জন্য প্রতিষ্ঠানের সম্মানহানি হচ্ছে। মারিয়া প্রচণ্ড সামাজিক এবং মানসিক চাপের মধ্যে পড়ে গেল। তার মনে হতে লাগলো সে হয়তো শাহিনের জীবনটাকেও নষ্ট করে দিচ্ছে। মারিয়ার কেবিনে
শাহিনের সাসপেনশন শেষ হবার পর সে প্রথম মারিয়ার সাথে দেখা করতে এলো। কেমন আছো? মারিয়া শাহিনের দিকে না তাকিয়ে ফাইলের দিকে তাকিয়ে বলল, ভালো। তোমার সাসপেনশন শেষ? এখন থেকে ক্লাসে মন দাও, আর কোনো ঝামেলায় জড়াবে না। মারিয়া, কি হয়েছে তোমার? আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি? আমি তোমার টিচার, তুমি আমার ছাত্র। আমাদের মধ্যে যেমন কথা হওয়া উচিত তেমনই বলছি। টিচার ছাত্র, সেদিন পার্কিং লটে যা হলো, তারপর তুমি এসব বলছো? সেদিন যা হয়েছে তার জন্য আমি লজ্জিত শাহিন। ওটা হওয়া উচিত হয়নি। আমাদের আমাদের এই সম্পর্কটা একটা ভুল। ভুল? ভালোবাসাটা ভুল? হ্যাঁ, ভুল। অসময় একটা সম্পর্ক। আমি তোমার চেয়ে 9 বছরের বড়। আমি তোমার টিচার। সমাজ এটা কোনো দিনও মেনে নেবে না। আমার জন্য তোমার জীবন, তোমার ক্যারিয়ার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। সমাজ? কোন সমাজ মারিয়া? যে সমাজ একজন অত্যাচারিত মেয়ের পাশে না দাঁড়িয়ে দূর থেকে মজা দেখে, সেই সমাজের জন্য তুমি আমাদের ভালোবাসাকে ভুল বলছো? আমার হাত ছাড়ো শাহিন, প্লিজ। আমাকে একা থাকতে দাও। পারবো না। তোমাকে একা ছাড়ার জন্য আমি তোমাকে ভালোবাসিনি। আমি হয়তো তোমার মতো জ্ঞানী নই, তোমার মতো শিক্ষিত নই। আমি হয়তো একটা বখাটে, একটা পিছিয়ে ছেলে, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যে নয়। তুমি যদি সমাজের ভয়ে পিছিয়ে যাও, যাও, কিন্তু আমি যাব না। আমি অপেক্ষা করব। আমি নিজেকে তোমার যোগ্য করে তুলব। আর সেদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো। দেখি কোন সমাজ আমাদের আটকাতে আসে। কথাগুলো শেষ করেই শাহিন এক ঝটকায় মারিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মারিয়া এই অপ্রত্যাশিত আলিঙ্গনে একেবারে হতবাক হয়ে গেল। সে প্রথমে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। শাহিনের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, শাহিন, ছাড়ো। কি করছো এসব? এটা ইউনিভার্সিটি, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। শাহিন মারিয়াকে আরও জোরে জড়িয়ে ধরে, তার চুলের মধ্যে মুখ গুজে বলে, হয়ে যাক সর্বনাশ, আমি আর কিছুর পরোয়া করি না। তোমাকে ছাড়া আমার জীবনটাই তো সর্বনাশা। ছাড়ো বলছি শাহিন, আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ ছাড়ো। পারবো না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তাহলে তার আগে আমাকে মেরে ফেলে দিয়ে যাও। কারণ তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে মৃত্যুর চেয়ে বেশি যন্ত্রণার হয়ে পড়েছে। শাহিনের এই পাগলামি, তার কণ্ঠের আরতি, তার শরীরের উষ্ণতা, সব কিছু মিলে মারিয়ার সব প্রতিরোধকে গলিয়ে দিয়েছিল। তার ছটফটানি ধীরে ধীরে থেমে গেল। সে বুঝতে পারছিল এই ছেলেটার বাহুডোরের মধ্যেই তার আসল শান্তি, তার আশ্রয়। সমাজের ভয়, সম্মান, কেরিয়ার সব কিছুই এই মুহূর্তে তার কাছে তুচ্ছ মনে হচ্ছিল। মারিয়ার হাত দুটো যা এতক্ষণ শাহিনের বুক থেকে তাকে ঠেলে সরাতে চাইছিল, সেই হাত দুটোই এবার ধীরে ধীরে উঠে এসে শাহিনের পিঠটা আঁকড়ে ধরল। শাহিনের বুকে মুখ লুকিয়ে কান্না ভেজা গলায় বলে, বলেছিলাম না ছাড়তে? হুম। তাহলে ছাড়ছো না কেন? তুমিই তো। যদি নাই ছাড়বে তাহলে তাহলে আরো একটু জোরে শক্ত করে জড়ানো যায় না গাধা? মারিয়ার মুখে এই অপ্রত্যাশিত কথা শুনে শাহিনের বুকের ভিতরটা খুশিতে বিস্ময়ে ভরে গেল। সে হেসে ফেলল। সে মারিয়াকে আরও শক্ত করে, আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে ধরল। কেবিনের বন্ধ দরজার ওপাশে বাহিরের পৃথিবীর সব কানাঘোষা, সব ভ্রুকুটিকে উপেক্ষা করে দুটি বন এক হয়ে গেল। তাদের অসম ভালোবাসা যেন এক আলিঙ্গনের মাধ্যমে সমাজের বিরুদ্ধে তাদের প্রথম বিজয় ঘোষণা করল। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। ইচ্ছে তো সেটাই করছিল, কিন্তু তারপর ভাবলাম এই গাধাটাকে ছেড়ে দিলে তো ওর আবার অন্য কোনো মেয়ের পাল্লায় পড়বে। তার চেয়ে আমার কাছেই থাক। আমি আর কারোর পাল্লাই পড়বো না। আমি তোমার প্রেমে পড়েছি মারিয়া, খুব ভীষণভাবে। আমিও শাহিন, আমিও। তারা দুজনেই কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। তাদের সব ভয়, সব দ্বিধা যেন সেই মুহূর্তেই উবে গেছে। কিন্তু এরপর কি হবে? এভাবে লুকিয়ে আর কতদিন? আর কোনো লুকোচুরি নয়। কাল সকালে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যাব। কি পাগল হয়েছো? উনি তো আমাকে চাকরি থেকে বের করে দেবেন। যা হয় হবে, কিন্তু আমি আর আমার ভালোবাসাকে সমাজের ভয়ে অসম্মান করতে পারবো না। আমরা একসাথে এই সত্যিটার মুখোমুখি হব। তুমি কি আমার সাথে আসো? শেষ পর্যন্ত? পরদিন সকালে প্রিন্সিপালের অফিসে প্রিন্সিপালের বিশাল টেবিলের সামনে দুটো চেয়ারে বসে আছে শাহিন আর মারিয়া।
তাদের হাত দুটো টেবিলের নিচে একে অপরের হাতে ধরা। তো তোমরা দুইজন একসাথে আমার কাছে এসেছো, ব্যাপারটা কি? শাহিন, তুমি কি আবার কোনো ঝামেলা করেছো? না স্যার, আমি কোনো ঝামেলা করিনি। আমি এসেছি আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আপনাকে জানাতে। মিস মারিয়া, আপনি কিছু বলবেন? স্যার, আমি আর শাহিন আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। বিয়ে শব্দটা যেন একটা বোমার মতো ফাটলো। প্রিন্সিপাল তার চশমার ফাঁক দিয়ে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই অফিসে প্রবেশ করলো রাশেদ। দেখছেন স্যার, আমি বলেছিলাম না এই মহিলা একজন ছাত্রকে ফাঁসিয়ে। চুপ, একটা বাজে কথা বলবেন না ওনাকে নিয়ে। উনি আমার হবু স্ত্রী। স্যার, আমি জানি একজন ছাত্র এবং শিক্ষকের মধ্যে এই সম্পর্কটা আমাদের সমাজের চোখে ঠিক নয়, কিন্তু আমাদের ভালোবাসাটা কোনো অন্যায় নয়। আর রাশেদ, যে কিনা আমার প্রাক্তন, সে আমাকে দীর্ঘদিন ধরে হ্যারাস করে আসছে। ক্যাম্পাসে সেদিন যা হয়েছে তা শাহিন আমাকে বাঁচানোর জন্য করেছে। দেখো, আইনত বা প্রতিষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্ক দুজন মানুষের ব্যক্তিগত সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই, কিন্তু তোমাদের সম্পর্কের কারণে যেন প্রতিষ্ঠানের সম্মান বা পড়াশোনার পরিবেশের কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করতে হবে। প্রিন্সিপাল রাশেদকে ক্যাম্পাসে মারিয়াকে বিরক্ত করার জন্য কঠোরভাবে সতর্ক করে দিলেন। কয়েকদিন পর মারিয়ার বাসায় মারিয়া তার বাবা মাকে সবটা খুলে বলেছে। শাহিনও তার একমাত্র অভিভাবক তার বড় ভাইয়ের সাথে কথা বলেছে, আর দুই পরিবার একসাথে বসেছে। মারিয়ার বাবা বলেন, দেখো বাবা শাহিন, তোমাকে আমার খারাপ ছেলে বলে মনে হচ্ছে না, কিন্তু তুমি তো এখনো ছাত্র। তোমার নিজের পায়ে দাঁড়াতে এখনো অনেক দেরি, আর আর বয়সের পার্থক্যটাও তো। শাহিনের বড় ভাই বলেন, আমি আপনার উদ্যোগের জায়গাটা বুঝতে পারছি আঙ্কেল। শাহিন এখনো ছোট, কিন্তু মারিয়াকে ভালোবাসে। ও ওর জন্য নিজেকে বদলাতে শুরু করেছে। আমি ভাই হিসাবে ওর সব দায়িত্ব নিচ্ছি। পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ওদের সব খরচ আমি চালাবো। মারিয়ার মা বলেন, কিন্তু সমাজ কি বলবে? লোকে তো আমাদের মেয়েকেই দোষ দেবে। মা, লোকে তো সারা জীবনই কিছু না কিছু বলে। লোকের কথার ভয়ে কি আমি আমার ভালোবাসাকে অস্বীকার করব? শাহিন বয়সে আমার চেয়ে ছোট হতে পারে, কিন্তু ওর ভালোবাসার গভীরতা, ওর দায়িত্ববোধ অনেক প্রাপ্তবয়স্ক পুরুষের চেয়েও বেশি। আঙ্কেল, আমি জানি আমি এখনো আপনার মেয়ে যোগ্য হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে কোনোদিনও অসম্মান করব না। আমি ওকে পৃথিবীর সব সুখ এনে দেব, শুধু একবার আমার উপর বিশ্বাস রাখুন। শাহিনের চোখে আন্তরিকতা আর মারিয়ার দৃঢ়তা দেখে তাদের পরিবারের বরফটাও ধীরে ধীরে গলতে শুরু করলো। অনেক আলোচনার পর তারা অবশেষে এই অসম বিয়েতে তাদের সম্মতি দিল। বিয়ের দিন এক ঘরোয়া কিন্তু সুন্দর আয়োজনে শাহিন আর মারিয়ার বিয়েটা হয়ে গেল। মারিয়াকে লাল বেনারসিতে দেখা ছিল অপ্সরার মতো, আর শাহিনকে শেরওয়ানিতে দেখা ছিল এক তরুণ রাজপুত্রের মতো। কাজী যখন কবুল বলতে বললেন, তখন শাহিন মারিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, শেষ সুযোগ ম্যাডাম, এখনো পালিয়ে যেতে পারেন। এই বকাটে ছাত্রটাকে সারা জীবনের জন্য শাস্তি দেওয়ার সুযোগ আমি হাতছাড়া করছি না মিস্টার শাহিন। এভাবেই তাদের শর্টকাট বিয়েটা হয়ে যায়। বাসর রাত, সাজানো একটা বেডরুম, ঘরের ভিতরটা রজনীগন্ধার মিষ্টি গন্ধে ভরা। মারিয়া ঘোমটা টেনে বিছানায় বসে আছে, তার বুকের ভিতরটা উত্তেজনায় কাঁপছে। শাহিন ধীর পায়ে ঘরে ঢুকলো, সে মারিয়ার পাশে এসে বসলো। অবশেষে বকেটে ছেলেটার জীবনে সিনিয়র ম্যাডামের আগমন ঘটল। ভুল, সিনিয়র ম্যাডামের জীবনে বখাটে ছেলেটার আগমন ঘটল। শাহিন হেসে ফেলল, সে আলতো করে মারিয়ার ঘোমটাটা তুলে দিল। মারিয়া স্নিগ্ধ মায়াবী মুখের দিকে তাকিয়ে শাহিন মুগ্ধ হয়ে গেল। একটা কথা জিজ্ঞেস করব? হুম। কক্সবাজারে সেই রাতের পর তুমি কেন আমার উপর এত অত্যাচার শুরু করেছিলে? কেন আমাকে তোমার কাছে টেনে এনেছিলে? মারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল, সে শাহিনের হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। কারণ আমি ভয় পেয়ে গেছিলাম শাহিন। আমি একজন শিক্ষিকা, আর তার উপর আমি একজন মুসলিম।
আমি জানি বিয়ে ছাড়া একজন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক জড়ানোটা কত বড় একটা গুনাহ। সেদিন রাতে যা হয়েছিল তা একটা ভুল ছিল, একটা দুর্ঘটনা ছিল। কিন্তু সেই ভুলের পর আমি যখন তোমাকে চিনতে পারলাম, তখন আমার মনে হলো আল্লাহ হয়তো কোনো কারণেই আমাদের মিলিয়েছেন। আমার মনে হলো যেহেতু ভুলটা হয়ে গেছে, তাহলে সেই ভুলটাকে শুদ্ধ করার দায়িত্বও আমার। আমি চেয়েছিলাম যে ছেলেটার সাথে আমার জীবনের এত বড় একটা ঘটনা জড়িয়ে গেছে, তাকেই আমার জীবন সঙ্গী করতে। আমি চেয়েছিলাম আমাদের গুনহাটাকে একটা পবিত্র সম্পর্কের রূপ দিতে। তাই আমি তোমাকে শাসন করেছি, কাছে টেনেছি, তোমাকে ভালোবাসতে বাধ্য করেছি। কারণ আমি চেয়েছিলাম তুমি শুধু আমারই থাকো। আমাদের এই সম্পর্কটা যেন শুধু এক রাতের ভুল না হয়ে সারা জীবনের ভালোবাসা হয়ে ওঠে। মারিয়ার এই স্বীকারোক্তি শুনে শাহিনের চোখ দুটো জলে ভরে উঠল। সে বুঝতে পারল মারিয়া তাকে কতটা গভীরভাবে ভালোবেসেছে। শাহিন মারিয়ার কপালে চুমু খেয়ে বলে, তার মানে তুমি আমাকে প্রথম থেকেই ভালোবাসতে? ভালোবাসতাম কিনা জানি না, তবে আমি শুধু জানতাম আমার জীবনের বাকিটা আমি তোমার সাথেই কাটাতে চাই, আমার সব ভুলের সঙ্গী হিসাবে, আমার সব ভালোবাসার সঙ্গী হিসাবে। মারিয়া শাহিনের বুকে মাথা রেখে দুষ্টুমি ভরা চোখে আবারও বলল, আচ্ছা, একটা কথা সত্যি করে বলবে? তোমার জন্য তো প্রাণ হাজির, আর এটা তো শুধু একটা কথা। থাক, এত নাটক করতে হবে না, শুধু বলো কক্সবাজারে সে রাতে তুমি 302 নম্বর রুমে কেন যাচ্ছিলে? তোমার বন্ধুরা তো বলেছিল তুমি নাকি বাজি ধরেছিলে। ছি, তুমি আমাকে এই ভাবো? আমি অমন ছেলে? তাহলে কেমন ছেলে শুনি? আরে, আমার এক বন্ধু ফোন করে বলল 302 নম্বর রুমে নাকি এক লোক হার্ট অ্যাটাক করেছে। আমি তো দৌড়ে গিয়েছিলাম তাকে সাহায্য করতে। একজন সমাজসেবক হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? কিন্তু মাতাল অবস্থায় ফ্লোর গুলিয়ে তোমার রুমে ঢুকে পড়লাম। তারপর যা হলো সবই তো। ও তাই? সমাজসেবক? হার্ট অ্যাটাকের রোগীকে সেবা করতে গিয়েছিলে? হ্যাঁ, বিশ্বাস না হলে শাকিলকে ফোন করে জিজ্ঞেস করো। মারিয়া শাহিনের বুকে আলতো করে কিল দিয়ে বলে, থাক, আর অভিনয় করতে হবে না। আমি জানি তুমি কিসের সেবা করতে গিয়েছিলে। 302 নম্বরে কে ছিল সেটাও আমি জানি। পরে আমি সব খবর নিয়েছি। কিভাবে? তোমার ওই বন্ধু সাকিলি সেদিন সকালে মাতাল অবস্থায় সব বলে দিয়েছিল। আমি না হয় যন্ত্রণায় মাতাল ছিলাম, কিন্তু তুমি তো গিয়েছিলে এক পতিতার কাছে, তাই না? শাহিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবতেও পারেনি মারিয়া সবটা জানে। আমি দুঃখিত। আরে, দুঃখিত কেন হচ্ছ? মানুষ ফেরেশতা নয় শাহিন, তার ভুল হয়। তুমিও নেশার ঘরে ভুল করতে চাচ্ছিলে, আর আমিও তো রাশেদের দেওয়া কষ্ট ভুলতে গিয়ে ভুল করে বসেছিলাম। হয়তো আমাদের দুজনের ভুলেরই প্রয়োজন ছিল একে অপরকে খুঁজে পাওয়ার জন্য। তার মানে তুমি রাগ করোনি? যতক্ষণ না তুমি আমার 302 নাম্বার রুমের খোঁজ করছো, ততক্ষণ পর্যন্ত কোনো রাগ নেই। এখন সমাজসেবাটা না হয় আমার ওপরেই করো। শাহিন হেসে ফেলল। তাদের দুজনের অতীত, তাদের সব ভুল আজ এই ভালোবাসার কাছে ক্ষমা পেয়ে গেল দুজনেই। তাহলে আমাদের সেই প্রথম রাতের ফুলটাকে আজ রাতে শুদ্ধ করে নেওয়া যাক। শুরু করো, স্বেচ্ছায়, অনুমতি সহ। শাহিন আলতো করে মারিয়াকে বিছানায় শুয়ে দিল। ঘরের আলোটা আরও আবছা হয়ে এলো। বাহিরের পৃথিবীর সব কোলাহল, সব নিয়মকানুন, সব দ্বিধা পিছনে ফেলে দুটো শরীর এবং দুটি আত্মা আবারও এক হয়ে গেল। কিন্তু আজ রাতের এই মিলন কোনো ভুল ছিল না, ছিল না কোনো দুর্ঘটনা। এটা ছিল দুটি মানুষের পবিত্র ভালোবাসা, বিশ্বাস এবং অঙ্গীকারের উদযাপন। এক বখাটে পিচ্চি ছেলে আর এক সিনিয়র ম্যাডামের অসম প্রেমের গল্পটা অবশেষে পেল পূর্ণতা এক ভালোবাসার ছাদের নিচে।